আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে, যে বিষয়টি আমার মনে হয় আমার যে কৃষক বন্ধুরা বা চাষি ভাইরা এই অনুষ্ঠান নিয়মিত শোনেন তাদের ক্ষেত্রে একটি নবদিগন্ত তৈরি করতে পারে। আজকে আমরা কথা বলবো প্রথাগত কৃষি নাকি নার্সারি, এই বিষয় নিয়ে। এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমরা যাকে আমাদের সঙ্গে আজকে পেয়েছি, প্রথমেই তার পরিচয়টা আমরা সেরে ফেলি। আমাদের সঙ্গে রয়েছেন একজন প্রগতিশীল কৃষক বন্ধু, সেই সঙ্গে সঙ্গে এক নার্সারির মালিক এবং উদ্যোগপতি সুব্রত বৈদ্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন। সুব্রত বাবু, আপনাকে প্রথমেই আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন তাকে বোধহয় শুধুমাত্র প্রগতিশীল কৃষক বা নার্সারির মালিক এইটুকু স্বল্প পরিসরে বেঁধে রাখাটা একেবারেই ঠিক নয়। এবং কেন ঠিক নয় সেটাও যখন আমাদের আজকের পুরো আলোচনাটা আপনারা শুনবেন প্রত্যেকে আপনারা বুঝতে পারবেন। এবং সেই জন্যই কিন্তু তাকে আমি বললাম একজন উদ্যোগপতি। আমরা সাধারণত দেখি যে চাষি ভাইরা ধান চাষ, পাট চাষ, ডাল শস্য, তৈলবীজ এই সমস্ত চাষের দিকেই উদ্যোগী, উৎসাহী এবং সেটাকে কিভাবে ভালো করে করা যায় সেইটাতেই তারা আগ্রহী। কিন্তু সুব্রতবাবু, আপনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন এবং আপনি বলছেন যে নার্সারিটা একটা নবদিগন্ত তৈরি করতে পারে। কেন নার্সারি, কেন কেন আপনি এই কাজটা বেছে নিলেন? প্রথমেই বলি, এই নার্সারি টার্মটার মধ্য দিয়েই আমরা বুঝতে পারি যার মানেটাই হচ্ছে শিশুশালা, মানে শিশুদের রাখার জায়গা। ঠিক তেমন নার্সারির মধ্যে আমরা ছোট ছোট বেবি প্লান্ট অর্থাৎ ছোট ছোট চারা গাছকে উৎপাদন করি। তাই বলি, শুধুমাত্র একটি প্রথাগত চাষ না করে, যেমন ধান, পাট, তৈলবীজ জাতীয় শস্য না করে বিজ্ঞান ভিত্তিক উপায় এবং ব্যবসা ভিত্তিক একটি চাষ, এই চাষ পদ্ধতি যেখানে প্রান্তিক গ্রাম্য এলাকার প্রগতিশীল কৃষকদেরকে নিয়ে আসা হয় এবং কৃষকদের আয়কে কেবল দ্বিগুণ করাই নয়, কৃষকদের আয়কে 15 থেকে 20 গুণ বৃদ্ধি করা যায়। 15 থেকে 20 গুণ। আচ্ছা, কিন্তু আমি জানতে চাইবো যে কিভাবে আপনি এলেন, আপনি আগে কি করতেন বা কোন জায়গা থেকে এসে আপনি নার্সারি করার কথা ভাবলেন, সেটা একটু যদি বলেন। আমার লাইফ জার্নি যদি বলা হয় তাহলে আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে এমএসসি পাশ করি 2016 সাল জিওগ্রাফিতে। তারপরে বিএড কমপ্লিট করি, 18 সালে কমপ্লিট হয়ে যায় বিএড। 2020 সাল, তখনও আমি হস্টেলে আছি, আর্স্টাইল ডেভিডিয়ার ট্রেনিং কলেজের হোস্টেলে। এমএড পাঠরত, তখন এমএড করছি বিএড কমপ্লিটের পর। এবং সেই মুহূর্তে লকডাউন চলে আসে করোনা কালে, এবং আমার এমএড এর টাইমিং আরো 6 মাস থাকে। বাধ্য হয়ে লকডাউনের জন্য আমাকে বাড়ি চলে যেতে হয় এবং বাড়ি গিয়ে তখন কি করব দিশাহীন হয়ে পড়ি। এবং আমাদের বাড়িতে পূর্ববর্তী সময়ে রোড সাইড প্লান্টের বিভিন্ন নার্সারিরই কাজ হতো, কিন্তু আমি বাড়ি গিয়ে দেখলাম যদি এই নার্সারির ব্যবস্থাটাকে যদি একটু উন্নততর করা যায়। মানে এটা আপনাদের পারিবারিক ব্যবসা? এটা আমাদের পারিবারিক ব্যবসা, মানে পারিবারিক চাষ এবং গর্বের ব্যবসা। সেজন্য ওই নার্সারির ব্যবসাটাকে উন্নত করার জন্য বিভিন্ন ফরেন ভ্যারাইটি এবং আমার বিশেষ লক্ষ্য থাকে এক্সোটিক ভ্যারাইটির উপরে কাজ করা। এক্সোটিক ভ্যারাইটির বিভিন্ন আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, সবেদা, যত প্রকার ফ্রুট প্লান্ট হয় সমস্ত ফলের গাছকে তৈরি করা। আমি একটু জানতে চাইবো যে এই 2020 সময় থেকে আপনি এই নার্সারির কাজের সঙ্গে যুক্ত হলেন, যেটা কিনা আপনার পরিবারের সঙ্গেই যুক্ত ছিল, আপনার বাবা কাকা হয়তো করতেন, সেখান থেকে আপনি এলেন। কিন্তু তারাও কি এই ফলের নার্সারি করতেন? না, তারা শুধুমাত্র করতো রোড সাইড প্লান্ট, যেগুলোকে আমরা বলি হচ্ছে টিম্বার প্লান্ট, কাঠের গাছ। আচ্ছা, আমি আসার পরে এটাকে উন্নত করা হলো বিভিন্ন এক্সোটিক ভ্যারাইটির, বিশেষ করে আমার লক্ষ্য থাকে ফলের গাছের উপর, বিভিন্ন এক্সোটিক ভ্যারাইটির ফলের গাছ করা হয়। হ্যাঁ, কিন্তু এইটাতে আপনি কিভাবে উৎসাহী হলেন? অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকেই গাছের প্রতি ছিল প্রত্যন্ত ভালোবাসা। আমি প্রত্যন্ত গ্রাম অঞ্চলেই বড় হয়েছি ছোটবেলা থেকেই, এবং গাছের প্রতি ভালোবাসা থেকেই। এবং 2020 সালের লকডাউন কালে যখন রুটি রোজগারের তাগিদে মানুষ একটা হাহাকার অবস্থা, সেই অবস্থার মধ্য দিয়ে সমস্ত ব্যবসা বন্ধ হয়ে গেছিল,
কিন্তু নার্সারির ব্যবসা বন্ধ হয়নি। একটা গ্রামের মধ্যে থাকা সমস্ত পরিবারের মায়েরা, বোনেরা, ভাইয়েরা নার্সারিতে এসে কাজ করতে পারছিল, কেননা তারা তো সোসাইটির মধ্যে স্প্রেড হচ্ছিল না, তারা ওই এক জায়গাতে এসেই কাজ করছিল, তাদেরও সংসার চলেছে এবং বাড়ির রুটি কাছে রোজগার ছিল চলেছে, সেটা। বাড়ির কাছে ছিল এবং আমারও চলেছে, তাতে কোনো সমস্যা হয়নি। ওইখান থেকেই আপনার ভাবনাটা ওখান শুরু। থেকেই আমার ভাবনাটা শুরু। হ্যাঁ, তাহলে এখন আপনার নার্সারিতে কত রকমের বা কি কি চারা আছে? এখন আমার নার্সারিতে যদি আমের ভ্যারাইটি বলা যায়, 80-র উপরে এক্সোটিক ফরেন ভ্যারাইটির আম রয়েছে। দু একটা নাম যদি ঠিক আছে, যদি আমি নামের মধ্যে চাই, জাপানি মিয়াজাকি, রেড আইভরি, কোহিতুর, তোতাপুরি, নামডকমাই হোয়াইট, গোল্ড, পার্পেল, ব্রুনাই কিং, 4 কেজি, অ্যাপেল ম্যাঙ্গো। আমাদের ইন্ডিয়ানের ভ্যারাইটির মধ্যে যায়, এটা ইন্ডিয়ান ভ্যারাইটি, এগুলোকে আমি প্রেফার করি। পুষার ভ্যারাইটি, পুষা, অরুণিমা, অরুণিকা, শ্রয়া, শ্রেষ্ঠা। ওদিকে আছে লালিমা, জিনহং, ইউএন, অনেক ভ্যারাইটি। হ্যাঁ, মহাচানক, আর কি কি কোহিতুর, ফল তোতাপুরি। আম ছাড়াও রয়েছে এখন যেটা ভীষণ ট্রেন্ডিং এ চলছে, জ্যাকফ্রুটের ভ্যারাইটি, কাঁঠাল, ভিয়েতনাম সুপার আর্লি কাঁঠাল এবং পিঙ্ক কাঁঠাল, যেটা 1 বছরের গাছে ফল হচ্ছে। এই সমস্ত গাছের চারা, রেড কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল, ভিয়েতনাম সুপার আর্লি। এছাড়া আছে বিভিন্ন রকমের সবেদা, জাম, কেজি 10 জাম, বিভিন্ন রকমের পেয়ারার ভ্যারাইটির মধ্যে রয়েছে এলাহাবাদ সাফেদ গোয়াভা, L49 গোয়াভা, ভিএনআরভি গোয়াভা, রেড ডায়মন্ড গোয়াভা, ব্ল্যাক ডায়মন্ড গোয়াভা, পিঙ্ক কিং গোয়াভা। অনেক ভ্যারাইটি, নাম বলে শেষ করা যাবে না। তো আপনি তো এমএড করছিলেন, হ্যাঁ, তো এত দূর পড়াশুনো করে তারপরে আপনি এই কাজটার সঙ্গে হ্যাঁ, যুক্ত হলেন। হ্যাঁ। সেখানে দাঁড়িয়ে যখন আপনি নার্সারির ব্যবসা শুরু করেছিলেন, সেই সময়ের কথা এবং এখনকার সময়, হ্যাঁ। এই যে সময়ের এতগুলো বছর, 6টা বছর চলে গেছে, কিরকম পরিবর্তন আপনার জীবনে এসেছে? 6টা বছরে আমি বলবো আমি নিজে স্টাবেল হয়ে গেছি। এবং আমি যে এই নার্সারিকে যদি একটা চাষ বলি, প্রথা বহির্ভূত চাষ, প্রথাগত নয়, একেবারে এই প্রথা বহির্ভূত চাষের সঙ্গে সঙ্গে বিজনেসও বলা চলে, ঠিক, তাই না? আমরা এই নার্সারিকে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে রেজিস্টার্ডকৃত ভাবে আমরা সমস্ত প্ল্যান্ট সাপ্লাই করি। সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিজেকে খুব গর্ববোধ করি। মানে তাহলে আজকে কখনো দুঃখ হয় না মনে যে আমি তো একটা বড় শিক্ষাগত যোগ্যতা, একটা বড় চাকরি বাকরি করতে পারতাম, সেখান থেকে আমি শুধু এই নার্সারির কাজের মধ্যে বা ধরুন ব্যবসার মধ্যে সীমাবদ্ধ করে ফেললাম আমার জীবনটাকে, সেখানে কি কোথাও কোনো আক্ষেপ আসে? না, যে কাজ করছি সেই কাজে দাঁড়িয়ে কোনো আক্ষেপ আসে না, কেননা এই কাজটাই এমন, এখানে একটা ছোট শিশুকে যেমন ভাবে বড় করতে হয়, এখানে একটা ছোট গাছকেও ঠিক তেমন ভাবে বড় করতে হয়। আমাদের বর্তমানে এই গ্লোবালাইজেশনের যুগে এত পরিমাণে গ্রিন হাউস এফেক্ট এবং টেম্পারেচার ক্রমশ বেড়েই চলেছে, যার জন্য সবুজায়নের দিকটাও যদি লক্ষ্য করা যায়, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা একটা প্রমিস করি টু মেক এ গ্রিন ওয়ার্ল্ড, তাই না? তাহলে আমরা এই জায়গাটাই দাঁড়িয়ে আমার কাজটাকে আমি গর্ববোধ করি। ঠিক, একেবারেই সুব্রত বাবু যেটা বলছেন যে সবুজায়নের জন্য যে বিপ্লব আমাদের করা উচিত, আর দায়িত্বভার কিন্তু উনি নিয়ে নিয়েছেন নিজের কাঁধে। কিন্তু তবুও তো দিনের শেষে আর্থিক উন্নতি বা দিনের শেষে আয়টা খুব বড় একটা জায়গা, তাই না? তাহলে যখন আপনি শুরু করেছিলেন, কতটা জমি আপনার কাছে ছিল, কি ভাবে শুরু করেছিলেন, এবং এখন কত মানুষকে নিয়ে আপনি কাজ করছেন, কত আয় করছেন, সেটা যদি একটু বলেন। আমি যখন প্রথম শুরু করেছিলাম আমার কাছে 3 বিঘা মতো জমি ছিল, বর্তমান সেটা আমার কাছে হয়ে দাঁড়িয়েছে প্রায় 6 বিঘা মতো, ডাবল হয়েছে। বর্তমানে 30 জন শ্রমিক আমার কাছে কাজ করেন। শ্রমিকের কাজ অনুযায়ী তাদের রোজগার অর্থাৎ পারিশ্রমিকও বিভেদ হয়, যে যেমন কাজ করে তার পরিশ্রম তেমন হয়। সাপোজ বাগানের মালিকেও জল দিচ্ছে, তার প্রতিদিনের ইনকাম 400 টাকা হয়, প্রতিদিন। কেউ গ্রাফটিং করছে, কলম বাঁধছে, তার প্রতিদিনের ইনকাম 1500 টাকা পর্যন্ত হয় পার ডে। একদিনে কটা গ্রাফটিং করতে পারে? একদিনে সে 800 থেকে 900 গ্রাফটিং করতে পারে। আচ্ছা, যদি ভিএনআরবি গ্রাফটিং করে 800 থেকে 900 গ্রাফটিং করতে পারে, তার 1500 টাকার উপরে ইনকাম হয়। এবার এছাড়াও আমাদের প্রান্তিক গ্রাম্য এলাকার মা বোনেরা সকলেই এই কাজের সঙ্গে যুক্ত, নারী পুরুষ নির্বিশেষে সকলে কাজ করছে। আমার গ্রাম্য এলাকায় বর্তমানে 300 পরিবার এই কাজের সঙ্গে যুক্ত আছে। তাই 300 পরিবার যুক্ত আছে। তারা কি, মানে আপনি তো একটা নার্সারি চালাচ্ছেন, এরকম পাশাপাশি আরো অনেকে চালাচ্ছে? এমন পাশাপাশি আরো অনেক নার্সারি হয়ে গেছে,
অ্যাকচুয়ালি আমাদের গ্রামটা বর্তমানে একটা মডিউলার গ্রামে পরিণত হয়ে গেছে। এখানে কোনো ব্যক্তি শুধুমাত্র সরকারি জবের উপরে নির্ভরশীল নয়, সবাই সেলফ এমপ্লয়েড, বেশ। নিজের মতো করে ইনকাম করছে। তাহলে নার্সারির ক্ষেত্রে আপনাদের যে গ্রামটি সেটি একটি মডেল গ্রাম তৈরি হয়ে গেছে একদম। একেবারে, তাই তো? একদম। এবং 300টি পরিবার সেই কাজের সঙ্গে যুক্ত এবং যুক্ত। আপনি নিজে 30টি পরিবারের দায়িত্ব নিয়েছেন এবং হ্যাঁ। আপনার সঙ্গে তারা কাজ করছে। হ্যাঁ, একদম। তাদের রুজি রুটি চলছে। তাদের রুজি রুটি চলছে বেশ, প্রতিদিন। এটা তো খুবই আশার কথা। হ্যাঁ। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যে আয়, সেই আয়টা কিরকম হচ্ছে, বার্ষিক দেখুন, আয় বা সেভাবে মাসিক যদি আয়? বলি, আমাদের বার্ষিক টার্নওভার 15 লাখসের উপরে চলে যায় মোটামুটি। সেই জায়গায় দাঁড়িয়ে বার্ষিক আয়ের কথা যদি বলা হয় 15 লাখ টাকা মতো মোটামুটি হয়। অ্যাকচুয়ালি আমাদের যে চাষটা, এটা শুধু চাষ নয়, আমাদের যে সমস্ত প্লান্ট গুলো উৎপাদন হয় সেগুলো ওভারঅল ইন্ডিয়াতে সাপ্লাই হয়। আমরা শুধু পশ্চিম বাংলার মধ্যেই সীমাবদ্ধ নেই। আচ্ছা। আমাদের ওখানে একটা গাড়িতেই, সাপোজ মনে করুন একটা 25 টন গাড়িতে 60,000 প্লান্ট লোড হচ্ছে, এবং সেটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। আমি যদি বলি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, ওদিকে কেরালা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, বিভিন্ন ডিস্ট্রিক্ট, মহারাষ্ট্রের ঝালনা ডিস্ট্রিক্ট, অন্ধ্রপ্রদেশের রাজমন্ডি, কোডুর, কাডাপ্পা, সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের মাল তো যাচ্ছে। এই যে ব্যবসাটা আপনাদের ক্রমশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, হ্যাঁ। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, সেই জায়গাটা তৈরি হলো কিভাবে? এই ব্যবসাটা আপনি কিভাবে, কার সঙ্গে তৈরি করছেন? প্রথম অবস্থায় আমাদের যখন ব্যবসাটা তৈরি হয় অনেকটাই অনলাইন নির্ভর ছিল। তার পরবর্তী সময়ে যখন অ্যাকচুয়ালি আমাদের গ্রামটার মধ্যে এখন ফার্মার্স প্রডিউসার কোম্পানির মতন হয়ে গেছে। দেখবেন কোন একটা প্রোডাক্টকে যদি স্বল্প সংখ্যক উৎপাদন করা হয়, সেই স্বল্প সংখ্যক প্রোডাক্টকে বিক্রি করতে গেলে সমস্যা। ঠিক। যখন সেই উৎপাদনটা হিউজ অ্যামাউন্টে তৈরি হবে, তখন যিনি ক্রেতা তারও সুবিধা। এখন আমাদের এখানে সমস্ত ক্রেতারা চলে আসছে, এসে নিজের মতো করে পছন্দ করছে, অ্যাডভান্স করছে, নিয়ে যাচ্ছে গাড়ি বোঝাই করে, কোনো সমস্যা নেই। এবং সেটা গার্মেন্ট সেক্টর বলুন, নন গার্মেন্ট সেক্টর বলুন, সমস্ত সেক্টরে প্লান্টগুলো সরবরাহ করা হচ্ছে। আপনি বলছিলেন বিভিন্ন রকম ভ্যারাইটির কথা বলছিলেন, সেখানে কাঁঠালের অনেকগুলো প্রজাতির কথা কাঁঠালে বললেন। যেমন ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকফ্রুট যেটা আছে, ওটা 1 বছর গাছেই ফল হচ্ছে, ওটা হিউজ অ্যামাউন্টের লাভজনক। থাইল্যান্ড অল টাইম রয়েছে, রেড কাঁঠাল রয়েছে। সেটা কি? কাঁঠালের বাইরের কালারটাই রেড, আচ্ছা। এতটাই সুন্দর দেখতে। আর তার খাদ্যগুণের কি কোনো বৈচিত্র্য আছে, বিশেষ কোনো খাদ্য? হ্যাঁ, অবশ্যই বৈচিত্র্য রয়েছে। আমাদের একদম দেশি কাঁঠালটা সবজি অবস্থায় খায়, দেখবেন ওই কাঁঠালটা সিদ্ধর ক্ষেত্রেও অনেক সময় সমস্যা লাগে। হ্যাঁ। তারপরে সুস্বাদু কম, কিন্তু এই কাঁঠালগুলো তুলনামূলক অনেক অনেক সুস্বাদু। মানে এটাকে এঁচড় হিসেবেও খাওয়া এঁচড় যাবে? হিসেবেই খাওয়া যাবে। আচ্ছা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে থাইল্যান্ডের আপডেটেড ভ্যারাইটি। আচ্ছা, এবারে একটুখানি আমাদের এটা বলুন যে আপনি তো 6 বছর কাটিয়ে দিলেন, হ্যাঁ। কিন্তু কোনো ট্রেনিং নিয়েছেন কি, বা কোনো সরকারি সহযোগিতা পাচ্ছেন কি? হ্যাঁ, সরকারি সহযোগিতা অনেকটাই পেয়েছি। যেমন আমাদের এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিস হরিণঘাটা, এডিও সাহেবের সঙ্গে আমার সুপরিচিত। আমাদের যন্ত্রাংশের ক্ষেত্রে স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম, যেটা আমার নার্সারির মধ্যে ইনস্টল করা আছে, যেটা এমপিতে চলে শুধুমাত্র, মধ্যপ্রদেশে, সেটা আমার নার্সারিতে স্প্রিংকলার ইরিগেশন সিস্টেমের মধ্য দিয়ে সমস্তটাই সেচ কার্য করা হয়, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের সম্মিলিত সহযোগিতায় আমি পেয়েছি। সেখানে শুধুমাত্র স্বল্প পরিমাণ জিএসটির টাকা আমাকে দিতে হয়েছিল, খুব স্বল্প পরিমাণ। 1,48,000 টাকার প্রজেক্টে আমাকে মাত্র 8,000 টাকা পে করতে হয়েছিল। এছাড়াও আমার হরিণঘাটার মোহনপুর আছে, মোহনপুরে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানীরা সর্বদা আমাকে সর্বক্ষেত্রে সহযোগিতা করে গেছেন। ওখানে যে কোনো সমস্যা নিয়ে গেছি, ওনারা আমাকে আমার চলার পথে সহযোগিতা করেছেন। এবং আমাদের বর্তমান যে মন্ত্রী রয়েছে কল্যাণ চক্রবর্তী মহাশয়, উনিও আমাকে প্রচুর ভাবে সহযোগিতা করেছেন। মানে সেক্ষেত্রে সরকারি সহযোগিতা, বিভিন্ন বিজ্ঞানীদের পরামর্শ এবং হাতের ট্রেনিং, সেটা কি পেয়েছেন? না, হাতের ট্রেনিং সেটা আমার দরকার হয়নি। আমার বাড়িতে পূর্বপুরুষরা যেহেতু করতো, পূর্বপুরুষদের কাছ থেকেই অভিজ্ঞতার বিষয়টা সব থেকে বেশি এসেছে আমার। সেক্ষেত্রে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। দেখুন সুব্রত বাবু, ধরুন আপনার পূর্বপুরুষদের কাছ থেকে আপনি অনেকটা অভিজ্ঞতা পেয়েছেন, কাজটা করতে পেরেছেন, কিন্তু ধরুন কেউ আসবেন নার্সারির
বিজনেস করতে আসবেন, তার ক্ষেত্রে সেই সুযোগ কি রয়েছে যে কোনো জায়গায় সে সরকারি সহযোগিতা বা সরকারি ট্রেনিং সে নিয়ে কাজটা করতে পারবে? বর্তমানে সমস্ত এডিও অফিসের এই নার্সারি বিষয়ের সঙ্গে সঙ্গে সমস্ত এগ্রিকালচার সেক্টরের মৎস্য উৎপাদন বলুন, নার্সারি বলুন, গোট ফার্মিং বলুন, সমস্ত ক্ষেত্রে সহযোগিতার জন্য ওরা ট্রেনিং দিচ্ছে। আমাদের পশ্চিমবাংলার যে কোনো প্রান্তের ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে যদি আমরা এডিও অফিসের সঙ্গে যোগাযোগ করি, সেখানে আমরা ট্রেনিং পাবো। এছাড়াও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়ে যদি আমরা যোগাযোগ করি, সেখানে ট্রেনিং পাবো। তাছাড়াও যদি কোনো সহযোগিতা আমার থেকে লাগে, আমার নার্সারিতে বিনামূল্যে একদম হাতে ধরে সমস্ত কাজ শিখিয়ে দেওয়া হয় এবং সে কাজ আমি নিজে হাতে ধরে শিখিয়ে দিই, নিজে তদারকির সঙ্গে, যেভাবে আমার নিজের লেবারদেরকে শেখাই। একদমই। এরপরে আমি আসবো যে ধরুন এখন তো জলবায়ুর একটা টালমাটাল অবস্থা রয়েছে, জলবায়ু সহনশীল জাতের কথা বিজ্ঞানীরা বলছেন, সহনশীল কৃষির দিকে আমাদের ঝুঁকতে হবে বলছেন ক্রমশ। সেক্ষেত্রে এই নার্সারির ব্যবসা কতটা লাভজনক? প্রথাগত কৃষির বাইরে বেরিয়ে এসে যদি এই নার্সারির করা যায়, তাহলে বলবো নার্সারির ব্যবসা শুধুমাত্র দ্বিগুণ নয়, এটি 15 থেকে 20 গুণ বেশি লাভজনক। যদি আমরা একটা ছোট্ট পরিসংখ্যান দেখি, 1 বিঘা জমিতে যদি আমরা নার্সারির ক্ষেত্রে প্রথম স্টেজে গ্রাফটিংও করছি না, শুধুমাত্র সিডলিং প্লান্ট তৈরি করি, 1 বিঘা জমির জায়গাতে ধরবে 1 লক্ষ গাছ, 1 লক্ষ চারা গাছ ধরবে। এই 1 লক্ষ চারা গাছের যদি এখন কাঁঠালের সিজন চলছে, এই কাঁঠালের সিজনে যদি 1 লক্ষ কাঁঠালের চারা গাছ তৈরি করা যায়, 3 মাস পরে এই চারাটা বিক্রি হবে মিনিমাম 8 লক্ষ টাকা, পার পিস 8 টাকা। সেক্ষেত্রে আপনার কস্টিং কত পড়ছে? আমি বলি পার পিস 8 টাকা। 1 বিঘা জমিতে 1 লক্ষ ধরছে, সেখান থেকে 10,000 বাদ দিয়ে দিন, মনে করুন কোনো কারণে নষ্ট হয়ে যাবে, তাহলে 90,000 পাচ্ছি। এই 1 লক্ষের জন্য কস্টিং পড়ছে আমার 1 লাখ টাকা, তার বেশি কোনো রকম ভাবে পড়তে পারে না, সমস্ত কিছু দিয়ে, আনুষঙ্গিক সমস্ত কিছু দিয়ে। তাহলে 90,000 ইন্টু 8 কত হচ্ছে? 7 লক্ষ 20। সেখান থেকে 1 লক্ষ বাদ দিয়ে দিন, কত হচ্ছে? 6 লক্ষ, তাই তো? তাহলে ওই 1 বিঘা জমিতে যদি আমরা ধান চাষ করি, বোরো সিজন এবং আমন সিজন, 2 সিজন মিলে যদি বড় সিজনে যদি 1 বিঘা জমিতে 14 বস্তা ধান হয়, আমন সিজনে হবে হচ্ছে 12 বস্তা। 14 বস্তা ধানের দাম যদি আমি হিসাব করি হচ্ছে 21,000 টাকা, 1,500 টাকা করেও যদি ধরি, আর ওদিকে 12 বস্তা ধানের দাম যদি আমি হিসাব করি, তাহলে ওখানে আমি খুব জোর হলে পাবো 12 থেকে 13,000 টাকা। তাহলে 21 আর 13 34,000 টাকা। তাহলে কোথায় 34,000 আর কোথায় প্রফিটেই 6 লাখ টাকা। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন, আশা কিন্তু এই নার্সারিতে অবশ্যই রয়েছে এবং আমি ওই যে বলছিলাম অনুষ্ঠানের শুরুতেই একটা নতুন দিগন্ত, সেটা মিলে যাচ্ছে, কিন্তু একেবারেই মিলে যাচ্ছে। কিন্তু সুব্রত বাবু দেখুন, এই যে প্রজন্ম, বিশেষ করে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার বাবা কাকারা চাষ করতেন, সেখান থেকে আপনিও এই পথে এসেছেন, হয়তো আপনি একটু অন্য রকম করে ভেবেছেন, সাফল্যের পথ দেখার একটা অন্য চাবিকাঠি আপনি খুঁজে পেয়েছেন। তারপরেও যেটা সবসময় শোনা যাচ্ছে যে চাষি ঘরের ছেলে মেয়েরা এখন আর চাষ কাজে সেইভাবে উৎসাহী নন, কোনো ক্ষেত্রে তারা শহরমুখী হচ্ছেন, চাকরি খোঁজার জন্য তারা হতাশার মুখে পড়ে যাচ্ছেন, কখনো বা ভিন রাজ্যে চলে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে নার্সারির ব্যবসা বা নার্সারি করার কাজ তারা কিভাবে ভাবতে পারেন, কি আশার আলো তারা দেখতে পারেন, কি বলবেন তাদেরকে? আপনি যে প্রশ্নটা করলেন, এই উত্তরটা আমি একটু অন্যভাবে দিই। দেখুন, আমার কাছে যে ব্যক্তি কাজ করছে, সে দিনে 800 থেকে 900 গ্রাফটিং করছে এবং তার পার পিসের দাম 1.5 টাকা থেকে 2 টাকা। তাহলে 2 টাকা করে যদি হয়, 800 গ্রাফটিং করলে 1600 টাকা তার মজুরি হচ্ছে এবং এমন 30টা পরিবার, মানে 30 জন লেবার আমার কাছে কাজ করছে। 30 জন লেবারের যদি পার ফ্যামিলি 3 জনও থাকে, মানে 3×90 জন ব্যক্তি এই নার্সারি থেকে চলছে, তাদের রুটি রোজগার সমস্ত কিছুই। এবং আমি যেটা ইনকাম করছি এই ফার্মস প্রডিউসার কোম্পানি থেকে, আমি নিজে কৃষক হয়ে আইটি ফাইল পে করছি, নিজে ইনকাম ট্যাক্স দিচ্ছি, নিজে জিএসটি পে করছি। ঠিক কথা। এবং বুঝতে পারছেন শ্রোতা বন্ধুরা, একজন সরকারি চাকুরে বা একজন বড় উদ্যোগপতি যে আইটি ফাইল করেন, আজকে কিন্তু সুব্রত বাবু সেই একই আইটি ফাইল করছেন একমাত্র এই নার্সারি থেকেই, তাই তো? হ্যাঁ, একদম 100বার। তাই বলবো, আপনারা নির্দ্বিধায় এই নার্সারি পদ্ধতিতে এসে যোগ দিতে পারেন এবং কাজটিকে ভালোবেসে করতে পারেন এবং সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করে বলতে হবে এবং সবাই মিলে প্রমিস করতে হবে যে আমাদের এই পৃথিবীকে সবুজায়ন করার সঙ্গে সঙ্গে নিজের
রুটি রোজগারের জায়গাটাকেও সমৃদ্ধশালী করে তুলতে। পরিবেশের আজকে যেই একটা সাংঘাতিক সময় এসেছে, যেখানে জলের অভাব হতে পারে, যেখানে বায়ু দূষিত, যেখানে সবুজায়ন হারিয়ে যাচ্ছে, সেইখানে দাঁড়িয়ে সুব্রতবাবু আজকে আমাদের একটা নতুন দিগন্ত দেখালেন যে কি করে সবুজায়নকেও রাখা যায়। এবং একথা তো একেবারে বলার আর অপেক্ষা রাখে না যে সবুজায়ন থাকলে আনুষাঙ্গিকভাবে পুরো পরিবেশ সুস্থ হয়ে উঠবে, নিরোগ হয়ে উঠবে এবং আমরা সকলে বাঁচবো, পরিবেশও বাঁচবে, পাশাপাশি আমাদের রুটি রোজগারের একটা নতুন পথও তৈরি হয়ে যাবে। তাহলে